প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি ফরিদা ইয়াসমিন, প্রভাষক পদার্থবিদ্যা বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। গত ক্লাসে আমি তোমাদের ভেক্টর যুগের ক্ষেত্রে জ্যামিতিক পদ্ধতিতে যে নিয়মগুলো ছিল তার মধ্যে সামুদ্রিকের সূত্রটা বুঝিয়েছিলাম এবং গত ক্লাসে ম্যাডাম তোমাদের সামুদ্রিকের সূত্রের উপর বিভিন্ন বিষয় বা প্রয়োগগুলো আলোচনা করেছে। আজকে আমি তোমাদের ভেক্টরের বিয়োগ বা বিয়োজন এবং উপাংশের সূত্র, ভেক্টর বিভাজন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা একটু ভেক্টরের বিয়োগ বা বিয়োজনটা দেখি। তাহলে ভেক্টরের বিয়োগ বা বিয়োজন হচ্ছে মূলত যোগের একটি রূপ, অর্থাৎ ভেক্টরের বিয়োগ যোগ ছাড়া আর কিছুই না। তার মানে কি, যখন আমি একটি ভেক্টর থেকে অপর ভেক্টরকে বিয়োগ করতে যাব তখন দ্বিতীয় ভেক্টরটি, অর্থাৎ যে ভেক্টরকে আমি বিয়োগ করব সেই ভেক্টরের ঋণাত্মক ভেক্টরটি বা বিপরীত ভেক্টরটিকে আমি প্রথম ভেক্টরের সাথে যোগ করে দিব। এটাই হচ্ছে ভেক্টরের বিয়োগ। তার মানে কি, যে ভেক্টরটাকে আমার বিয়োগ করতে হবে সেই ভেক্টরের আমি ঋণাত্মক ভেক্টর বের করব। ঋণাত্মক ভেক্টর মানে হচ্ছে মান একই থাকবে যদি দিকটা ভিন্ন হয়। যেমন এখানে একটা দেখো, উকিও বরাবর প্রথম চিত্রে দেখো উকিও বরাবর বি একটি ভেক্টর আছে, এর মান একই রেখে এর দিকটা যদি আমি পরিবর্তন করে দিই, এখন উ আর দিকে নিয়ে যাই, তখন এটা হয়ে যাবে -বি। এটা হচ্ছে তার ঋণাত্মক ভেক্টর। তাহলে এই প্রথম ভেক্টরটির সাথে, যেমন প্রথম ভেক্টরে একটা ছিল উ পি বরাবর এ একটা ভেক্টর ছিল, এই ভেক্টরের সাথে যখন আমি উ আর বরাবর যে ঋণাত্মক ভেক্টর -বি ছিল, এই দুটো যদি যোগ করে দিই তাহলে এটা আমার হয়ে যাবে ভেক্টরের বিয়োগ। এখানে দেখো, আর এই ক্ষেত্রে আমার কি করতে হয়, এক্ষেত্রে আমার মূল কাজ হচ্ছে আমি প্রথম ভেক্টরের, অর্থাৎ যে ভেক্টরটি আমি বিয়োগ করব সেই ভেক্টরের ঋণাত্মক ভেক্টর নিব এবং একটি ভেক্টর নিব, আরেকটি ভেক্টর নিব যে ভেক্টর থেকে আমি এই ঋণাত্মক ভেক্টরটি যোগ করব। সেক্ষেত্রে আমি কি করব, ঋণাত্মক ভেক্টরের পাদবিন্দুটি প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে স্থাপন করব এবং প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করে দিব। দ্বিতীয় চিত্রটা একটু লক্ষ্য করো, দেখো এ বি বরাবর ছিল আমার পি ভেক্টর আর এদিকে ছিল একটা কিউ ভেক্টর। এই কিউ ভেক্টরের একটা ঋণাত্মক ভেক্টর হচ্ছে -কিউ। এই -কিউটা আমি কি করলাম, এ বি ভেক্টরের অর্থাৎ পি ভেক্টরের বি বিন্দুতে পাদবিন্দু স্থাপন করলাম। এখন প্রথম ভেক্টর অর্থাৎ পি ভেক্টরের পাদবিন্দু থেকে ঋণাত্মক ভেক্টরের অর্থাৎ -কিউ ভেক্টরের শীর্ষবিন্দু আমি যোগ করে দিলাম। তাহলে এই যোগফলটা হবে আমার লব্ধি বা বিয়োগফলের, দুটো ভেক্টরের যে বিয়োগফল পাবো সেই বিয়োগফলের মান, এবং দিক হবে কি, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দু হবে বিয়োগফলের দিক বা লব্ধির দিক। বিয়োগফলটাকে আমরা এখানে লব্ধি বলবো। তাহলে আসো, ভেক্টরের বিয়োগও ত্রিভুজ সূত্র এবং সামুদ্রিক সূত্র সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে ত্রিভুজ সূত্র আমরা পড়ে এসেছি যুগের বেলায়, একই এখানেও সেম। যেমন দেখো, এখানে কিউ আর বরাবর একটি বি ভেক্টর আছে, তার বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর হয়ে যাবে কি আর কিউ, দিকটা পরিবর্তন হয়ে যাবে, মান একই থাকবে। এখন কি করব, উপি যে ভেক্টরটা আছে এ ভেক্টর, এই উপি ভেক্টরের পি বিন্দুতে আমি ঋণাত্মক ভেক্টরের অর্থাৎ আর কিউ ভেক্টরের পাদবিন্দুটা স্থাপন করব এবং প্রথম ভেক্টরের অর্থাৎ এ ভেক্টরের পাদবিন্দু থেকে -বি ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করে দিব। দেখো চিত্রে লক্ষ্য করো, তাহলে এ এর সাথে -বি যোগ করলাম, তারপরে হচ্ছে প্রথম ভেক্টরের উ থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করে দিলাম। তাহলে আমি পেয়ে যাচ্ছি এ ভেক্টর -বি ভেক্টর সমান একটি নতুন ভেক্টর পাচ্ছি সি ভেক্টর। এটা হচ্ছে আমার দুটি ভেক্টরের বিয়োগফল বা লব্ধি ভেক্টর। তাহলে এখন দেখো, এখানে আমি ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি, দেখো UPT একটি যদি ত্রিভুজ হয়, তাহলে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলে আমি পাচ্ছি কি, UP + PT সমান UT। তাহলে কি পাচ্ছি, পরপর দুটি বাহু বরাবর দুটি ভেক্টর যদি ক্রিয়া করে তাহলে তৃতীয় বাহু বিপরীত ক্রমে ওই দুটি ভেক্টরের মান ও দিক বা লব্ধির মান ও দিক নির্দেশ করবে। ওই ত্রিভুজ সূত্র অনুসারে আমরা পাবো এখানে A - B সমান UT বা সি ভেক্টর। তাহলে এখানে আমি কি পাচ্ছি, বিয়োগের ক্ষেত্রেও আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এরপরে দেখো, ভেক্টর বিয়োগের ক্ষেত্রে আবার সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে সামুদ্রিকের সূত্র আমরা যোগের বেলায় করেছিলাম, একইভাবে আমরা বিয়োগের ক্ষেত্রেও করতে পারবো। দেখো একদম সহজ। এখানে দেখো এ একটি ভেক্টর, বি অপর একটি ভেক্টর। এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা,
আর বি ভেক্টরের ঋণাত্মক ভেক্টর, যেহেতু আমার এখানে বিয়োগ, তাহলে আমার এখানে বি ভেক্টরের ঋণাত্মক ভেক্টর নিতে হবে মাইনাস বি। তাহলে এই এ ভেক্টরের সাথে মাইনাস বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 মাইনাস আলফা। এতটুকু আমরা নিশ্চয়ই বুঝতে পারবো। এ এবং বি এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে মাইনাস এ এবং এ এর মধ্যবর্তী মাইনাস বি এবং এ এর মধ্যবর্তী কোণ হবে এই যে এটা টোটাল 180 থেকে কি বিয়োগ দিব, আমি আলফা বিয়োগ করব। তাহলে সামুদ্রিকের কর্ণ, এখন উ এ বা উসি এই দুটি বাহুকে যদি আমি সামুদ্রিকের সন্নিহিত বাহু ধরে এই সামুদ্রিকটি অঙ্কন করলাম। অঙ্কন করার পর এই সামুদ্রিকের কর্ণটি, এই যে কর্ণ যে আছে, এই কর্ণটি কি নির্দেশ করবে? ভেক্টরদের বিয়োগফল বা লব্ধি এ মাইনাস বি, অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর নির্দেশ করবে। তাহলে এ এবং মাইনাস বি এর লব্ধির মান, আমরা সামুদ্রিক সূত্র অনুসারে যে লব্ধির মানের ফর্মুলা পেয়েছিলাম সেটা ছিল কি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মড অফ, এখানে মড চিহ্ন দেওয়া আছে, মড মানে এখানে শুধু মান বোঝাচ্ছে, মড অফ এ মাইনাস বি। আমার এটাই হচ্ছে লব্ধি যেটা সামুদ্রিকের কর্ণ বরাবর ক্রিয়া করে। তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 180 মাইনাস আলফা, কারণ এখানে এ এবং মাইনাস বি এর মধ্যবর্তী কোণ, এখানে বি মানে হচ্ছে মাইনাস বি, এ এবং বি এর মধ্যবর্তী কোণ 180 মাইনাস আলফা। তাহলে এটাকে একটু সিম্পল ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। তাহলে বিয়োগের বেলায় আমি একটু মনে রাখবো, যদি যোগের বেলা হয় তখন আমরা লব্ধির মান পেয়েছিলাম প্লাস পি স্কোয়ার রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এক্ষেত্রে এখানে একটা মাইনাস সাইন আসে, এখানে সিম্পল ক্যালকুলেশন কজ 180 মাইনাস আলফা মানে হচ্ছে মাইনাস কজ আলফা, ওই ফর্মুলা দিয়ে। একইভাবে এখান থেকে আমরা দিকটাও বের করতে পারবো। দিকটা কি লিখি আমরা? লব্ধি এ এর সাথে যে কোণ করলো সেটাই হচ্ছে দিক, বা লব্ধি ভেক্টরটি এক্স অক্ষ বরাবর যেই বা অনুভূমিক অক্ষ বরাবর যেই ভেক্টরটি লব্ধির সাথে কোণ করবে সেটাই হচ্ছে দিক, ট্যান থিটা দ্বারা লিখি। তাহলে আমাদের ওই আগের সেই ফর্মুলা মনে করব, ট্যান থিটার সমান ছিল কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এখানে কিউ এর বেলায় হবে বি, পি এর বেলায় হবে এ। তাহলে বি সাইন আলফা, আলফা মানে হচ্ছে 180 মাইনাস আলফা। তাহলে এখানে মানগুলো বসালে এখানে জাস্ট ক্যালকুলেশন 180 মাইনাস আলফা মানে হচ্ছে সাইন আলফা, আবার কজ 180 মাইনাস আলফা মানে হচ্ছে মাইনাস কজ আলফা, জাস্ট ক্যালকুলেশন করলাম। এইভাবে আমরা দিকটাও বের করতে পারবো। এখানে কিছু শর্ত আছে, এগুলো ইম্পর্টেন্ট, তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে দিয়ে আবার এমসিকিউতে প্রচুর এই ধরনের প্রশ্ন আসে। যেমন আলফার মান যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর যদি লম্বালম্বি হয় তখন কি হবে? তাহলে আর সমান আগের ফর্মুলাতে তুমি আলফার মান 90 ডিগ্রি বসাই দাও, ওই জায়গায় কি পাবা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি আরেকবার আগের স্লাইডটাতে যাচ্ছি, দেখো এখানে আলফার মান যদি আমি 90 ডিগ্রি বসাই, কস 90 ডিগ্রির মান 180 মাইনাস আলফা না বসিয়ে যদি আমি 90 ডিগ্রি কস 90 ডিগ্রির মান কত? 0। তাহলে আমি কি পাচ্ছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একইভাবে তার মানে এই লব্ধিটা কিসের মানের সমান হচ্ছে? লব্ধিটা বিয়োগফলেরই সমান, বিয়োগফল যা লব্ধিও আমার তা। এখন দেখো ভেক্টরদ্বয় মান যদি সমান হয়, পরস্পর লম্ব থাকবে এবং তাদের মানও সমান হবে, এ সমান বি। যদি মানও সমান হয় তখন কি পাচ্ছি? একইভাবে এই যে এই জায়গায় বি এর মানও এ ধরলে √2a, সমমানের দুটি ভেক্টর আগের মতোই সম্মুখনে থাকলে তাদের লব্ধি হবে যে কোনো একটি ভেক্টরের √2 গুণ। এভাবে এমসিকিউগুলোতে আসে। এরপরে দেখো আপেক্ষিক বেগ, একটি সাপেক্ষে আরেকটি বেগ যদি আমরা বের করি, যেমন ধরো তুমি দাঁড়ায় আছো, তোমার সামনে দিয়ে যদি একটা চলন্ত গাড়ি যায়, তাহলে তোমার সাপেক্ষে গাড়িটির বেগ কী হবে? বা তোমরা দুই বান্ধবী একই বেগে হেঁটে যাচ্ছ, তাহলে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কেমন মনে হবে? বা বিপরীত দিক থেকে সমবেগে দুইজন ব্যক্তি আসলো, একজন গেল একজন আসলো, তাহলে তাদের কাছে একজনের সাপেক্ষে আরেকজনের বেগটা কেমন হবে? তাহলে এগুলো হচ্ছে আপেক্ষিক বেগ, অর্থাৎ কোনো স্থির বা গতিশীল বস্তুর সাপেক্ষে অপর কোনো গতিশীল বা স্থির বস্তুর বেগকে বলা হয় একটির সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগ, একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ। তাহলে দেখো এখানে আপেক্ষিক বেগ বের করতে গেলে যার সাপেক্ষে আমি আপেক্ষিক বেগ বের করব, যেমন ব্যক্তির সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ বা গাড়ির আপেক্ষিক বেগ, তাহলে ব্যক্তির সাপেক্ষে যার সাপেক্ষে বেগ বের করব তার বেগটা স্থির ধরা হয়। এই স্থির ধরার জন্য আমরা একটা ঋণাত্মক বেগ নিই, এখানে একটা
ঋণাত্মক বেগ নিতে হয়। যেমন উবি বরাবর একজন লোক যাচ্ছে গতিশীল, তাহলে এই উবি বরাবর তার সাপেক্ষে যদি আমি দ্বিতীয় একজন ব্যক্তির বেগ বের করতে যাই, দ্বিতীয় একজন ব্যক্তির বেগ যদি আমি বের করি, সে দ্বিতীয় একজন ব্যক্তির বেগ ধরে নিলাম আমি উএ বরাবর, তখন যার সাপেক্ষে আমি বের করব তার একটা ঋণাত্মক বেগ লাগবে। এই জন্য উবি এর একটি ঋণাত্মক বেগ উডি বরাবর কল্পনা করব, যেটা দিক ভিন্ন মান একই হবে। এই যে উবি বরাবর যে প্লাস ভিবি আছে, তার বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর হচ্ছে মাইনাস ভি। তাহলে এটা করলাম কেন? যার সাপেক্ষে আমি বললাম বেগ বের করব তার মানটাকে স্থির করার জন্য, তার বেগটাকে স্থির রাখার জন্য। তাহলে আরেকজন ব্যক্তির, তার সাপেক্ষে আরেকজন ব্যক্তির বেগ হচ্ছে উএ বরাবর। তাহলে একইভাবে এ এবং ধনাত্মক বি, এই দুইটির মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে ঋণাত্মক বি এবং ধনাত্মক এ এর মধ্যবর্তী কোণ 180 মাইনাস আলফা। একটু আগে আমরা যে সামুদ্রিকের সূত্র দিয়ে ভেক্টরের বিয়োগ দেখালাম সেই ফর্মুলা থেকে, এখান থেকে আমি একইভাবে লোভ দিই আপেক্ষিক, একজনের সাপেক্ষে আরেকজনের বেগ, অর্থাৎ বিবি এর সাপেক্ষে ভি এ এর আপেক্ষিক বেগ, তার মান কি হবে? ভি এ বি সমান √, একই ফর্মুলা। এখান থেকে আমি কি পাচ্ছি? সামুদ্রিকের বিয়োগের ক্ষেত্রে সামুদ্রিকের ফর্মুলাটা পাচ্ছি, ভেক্টর বিয়োগের জন্য সামুদ্রিকের সূত্র। তাহলে একইভাবে আমি একদম সেম দেখো tan θ পাচ্ছি। আর এখান থেকে কিছু সত্য, যদি আলফা সমান 0 হয়, একদিকে হয়, উভয়ে যদি একদিকে গতিশীল হয়, তখন কি হবে? তখন তাদের বেগদ্বয়ের আপেক্ষিক বেগ হবে তাদের বেগদ্বয়ের পার্থক্যের সমান বা বিয়োগফলের সমান। এটি কিছুই করিনি, আমি আলফার মানটা আগের সমীকরণে শুধুমাত্র আলফার মানটা 0 বসাচ্ছি। এখানে cos 0 সমান 1 হয় ওদিক থেকে। তাহলে একইভাবে দেখো আবার আলফা সমান 90 ডিগ্রি হলে, অর্থাৎ দুইজন ব্যক্তি যদি পরস্পর সমকোণে গতিশীল থাকে, তখন একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। একইভাবে বিপরীত দিকে গতিশীল হলে, উভয়ে যদি উভয়ের বিপরীত দিকে গতিশীল হয়, তখন ভি এ প্লাস ভিবি। এগুলো জাস্ট সামুদ্রিকের ফর্মুলাতে মানগুলো বসালে আমরা এই রাশিগুলো পেয়ে যাচ্ছি। এখন আসো গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে এবং এমসিকিউতে তো আসে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টও এখান থেকে ছোট ছোট প্রশ্নগুলো হয়। তাহলে দেখো গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, যার সাপেক্ষে আমি বলছি যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব, তার বেগটাকে স্থির রাখার জন্য, শূন্য করার জন্য আমরা ঋণাত্মক ভেক্টর বা ঋণাত্মক বেগ নিই। তাহলে এখানে দেখো বৃষ্টির নিম্নমুখী প্রকৃত বেগ, তার বৃষ্টির নিম্নমুখী বেগ হচ্ছে ভি, নিচের দিকে পড়লো। একজন ব্যক্তি ইউ বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তার বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস ইউ। আর বৃষ্টির এই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, যেহেতু বৃষ্টির সাথে ব্যক্তির মধ্যবর্তী কোণ, বৃষ্টির গতি এবং ব্যক্তির গতির মধ্যবর্তী কোণ বা বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ওই 90 ডিগ্রি, আলফা সমান 90 ডিগ্রি সূত্র ধরে আমরা আপেক্ষিক বেগের একটা ফর্মুলা পেয়েছিলাম, √u² প্লাস v² বা √a² প্লাস b², যেখানে cos 90 ডিগ্রির মান 0 ধরে। তাহলে এখানে আমি ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ পাচ্ছি w সমান √u² প্লাস v²। দেখো তাহলে যখন ব্যক্তিটা গতিশীল হবে, যখন ব্যক্তি গতিশীল হবে, তখন সে বৃষ্টিটা তার উপরে কিভাবে পড়বে, সেটা হচ্ছে তার দিক। কিভাবে বৃষ্টিটা পড়বে সেটাই হচ্ছে তার দিক। এই বৃষ্টির আপেক্ষিক গতি প্রকৃত গতিটার সাথে, দেখো বৃষ্টির আপেক্ষিক গতি বা লব্ধি প্রকৃত গতির সাথে একটা নির্দিষ্ট কোণ করে যাবে। এই যে টিটা কোণ, এই যে উলম্বের সাথে টিটা কোণ করলে বিপরীত কোণ এই পাশে হবে টিটা। যেহেতু আমার ঋণাত্মক ভেক্টর বিয়োগের বিষয় আসবে, এজন্য আমরা এই পাশেই নিলাম। অথবা ব্যক্তি যেদিকে গতিশীল হবে তার বিপরীত দিকে বাতাস ক্রিয়াশীল হবে, তার বিপরীত দিকে বাতাস ক্রিয়াশীল, বাতাস প্রবাহিত হবে। তাহলে বাতাসটাই কাকে প্রভাবিত করবে? বৃষ্টির গতিকে প্রভাবিত করবে। এখানে তুমি ইউ এবং মাইনাস ইউ হচ্ছে ব্যক্তির গতি আর মাইনাস ইউ হচ্ছে বাতাসের গতি, এভাবেও তুমি বিবেচনা করতে পারো। তাহলে এখান থেকে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক গতি আমি পাচ্ছি সরাসরি w সমান √u² প্লাস v²। ইউ মানে হচ্ছে ব্যক্তির বেগ, ভি হচ্ছে বৃষ্টির বেগ, আর টিটা কোন দিকে বৃষ্টিটার দিক হবে, দিক কোন দিকে হবে সেটা আমরা দিকের ফর্মুলা থেকে পাই। তাহলে টিটা সমান আমরা tan θ সমান u/,
লম্ব বাই ভূমি ইউ বাই ভি পাচ্ছি। এভাবে আমরা বৃষ্টির গতির দিক বের করতে পারবো। দেখো এখান থেকে কিছু সিদ্ধান্ত যেগুলো খুবই ইম্পর্টেন্ট। ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের অভিমুখ, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের অভিমুখ আমরা উলম্বের সাথে দেখলাম থিটা কোণ উৎপন্ন করে। তাহলে থিটা কোণ উৎপন্ন করার কারণে বৃষ্টিটা কিভাবে পড়ে না, লম্বালম্বি পড়ে না, সে একটু তির্যকভাবে পড়ে যখন ব্যক্তিটা গতিশীল থাকে। তাহলে যখন সে তির্যকভাবে পড়ার কারণে বৃষ্টির বেলায় দেখবা চলন্ত গাড়ি সামনের কাজকে ভিজিয়ে দেয় কিন্তু পিছনের কাজকে ভিজায় না। এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন। বৃষ্টি চলন্ত গাড়ি সামনের কাজকে ভিজায় কিন্তু পেছনের কাজকে ভিজায় না কেন? কারণ হচ্ছে চলন্ত গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ অর্থাৎ আপেক্ষিক বেগ উলম্বের সাথে একটি নির্দিষ্ট কোণে থাকে, যার কারণে বৃষ্টিটা সরাসরি এসে না পড়ে তির্যকভাবে এসে মাটিতে পড়ে। এই জন্য চলন্ত গাড়ির সামনের কাজকে বৃষ্টি ভিজিয়ে দেয়, পেছনের কাজকে ভিজাইতে পারে না। এরপরে বললো যদি বৃষ্টির বেগ স্থির থাকে, একটি নির্দিষ্ট বেগ নিয়ে যদি পড়তে থাকে, তাহলে আমরা জানি ট্যান থিটার সমান কি জানি, ইউ বাই ভি। তাহলে থিটা কি হবে, ইউ এর সমানুপাতিক হবে। বি যদি স্থির হয় ইউ এর সমানুপাতিক হবে, অর্থাৎ ব্যক্তির বেগ যত বেশি হবে তাকে বেশি কোণে থিটার মান বেশি করতে হবে। বেশি কোণে সামনের দিকে ছাতা যখন ধরবে বৃষ্টি থেকে বাঁচার জন্য, সে যখন ছাতা ইউজ করবে তখন ছাতাটিকে বেশি কোণে সামনের দিকে হেলে ধরতে হবে। এরপরে বললো যদি ব্যক্তির বেগটা জিরো হয়, শূন্য হয়, স্থির থাকে, ব্যক্তিটা স্থির থাকে অর্থাৎ ইউ এর মান জিরো হয়, তাহলে ট্যান থিটা সমান আমরা জানি ইউ বাই ভি। ইউ মান জিরো হওয়া মানে কি থিটা 0 ডিগ্রি, ট্যান থিটা সমান 0 আর থিটা 0 ডিগ্রি। আর এই অবস্থায় তাকে যদি বৃষ্টি থেকে রক্ষা পেতে চাই তাহলে কি করতে হবে, মাথার উপরে খাড়াভাবে ছাতাটা ধরতে হবে। তোমরা এই রিলেটেড কিছু সৃজনশীল প্রশ্ন বইতে আছে, তোমরা একটু চেষ্টা করবে নিজেরা করার জন্য। এরপরে আসো উপাংশের সূত্র এবং ভেক্টর বিভাজন, যেমন দেখো আমরা দুই বা ততোধিক ভেক্টর যোগ করে যেমন একটি নতুন ভেক্টর পাই, একইভাবে একটি নতুন ভেক্টরকেও ভেঙে আমরা দুই বা ততোধিক ভেক্টরে বিভাজিত করতে পারি, ভাগ করতে পারি। এটাই হচ্ছে ভেক্টরের বিভাজন। আর বিভাজিত ভেক্টরগুলোকে বলা হয় মূল ভেক্টরের অংশ বা উপাংশ। যেমন এ ভেক্টরকে আমি ভেঙে বি এবং সি ভেক্টর পেলাম। এ ভেক্টর সমান যদি বি প্লাস সি ভেক্টর হয় তাহলে বি এবং সি হবে এ ভেক্টরের অংশ বা উপাংশ। আর অংশ বা উপাংশ যদি পরস্পর লম্ব হয়, একটার সাথে আরেকটা লম্ব হয়, সেগুলোকে বলা হয় লম্ব উপাংশ। এখানে চিত্রের মধ্যে দেখো আর ভেক্টরকে ভেঙে দুটি ভেক্টরে বিভক্ত করলো, একটা হচ্ছে এক্স ভেক্টর, একটা হচ্ছে ওয়াই ভেক্টর। এক্স এবং ওয়াই হচ্ছে উপাংশ, অংশ বা উপাংশ, আর হচ্ছে লব্ধি ভেক্টর বা মূল ভেক্টর। আর এক্স এবং ওয়াই যদি পরস্পর লম্ব থাকে এটাকে বলা হয় লম্ব উপাংশ। তাহলে একটি ভেক্টরের অসংখ্য উপাংশ থাকতে পারে, এগুলো এমসিকিউর জন্য তোমাদের ইম্পর্টেন্ট। একটি ভেক্টরের অসংখ্য উপাংশ থাকতে পারে কিন্তু লম্ব উপাংশ হবে সর্বাধিক 3টি। যেহেতু ত্রিমাত্রিক ব্যবস্থায় বস্তুর গতি বা বেগ আমরা বিবেচনা করি, এজন্য লম্ব উপাংশ থাকতে পারে 3টি। একটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের জন্য 3টি লম্ব উপাংশ থাকবে। এমনি যে কোনো ধরনের উপাংশ একাধিক থাকতে পারে। এরপরে আসো যে কোনো দুই দিকে একটি ভেক্টরের বিভাজন, দ্বিমাত্রিকের ক্ষেত্রে বা দুই দিকে যদি আমি একটি ভেক্টরকে বিভাজিত করি। দেখো আর ভেক্টরকে আমি দুইটা ভাগে ভাগ করলাম, দুই দিকে বিভাজিত করলাম, এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর। আর ভেক্টরটি এক্স অক্ষের সাথে আলফা কোণ করে, আর ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে বিটা কোণ করে। এখানে আর ভেক্টরটি দুটি ভেক্টরে ভাগ হয়ে গেল, একটা পি ভেক্টর একটা কিউ ভেক্টর। তাহলে দেখো যদি এভাবে ভাগ হয়ে যায়, দুটি ভাগে ভাগ হয়ে যায়, এখানে পি ভেক্টরটি উ এ বাহু বরাবর ক্রিয়া করে এবং কিউ ভেক্টরটি উবি বাহু বরাবর ক্রিয়া করে। তাহলে উ এ এবং উবিকে একটি সামুদ্রিকের সন্নিহিত বাহু ধরে আমি পুরো সামুদ্রিকটা কমপ্লিট করলাম। উ এ সি বি একটি সামুদ্রিক অঙ্কন করলাম। তাহলে এই সামুদ্রিকের মধ্যে আমি বলছি আরটা পি এর সাথে আলফা কোণ করে, আর ভেক্টরটি কিউ ভেক্টরের সাথে বিটা কোণ করে। তাহলে বি উ সি কোণ সমান যদি বিটা হয়, সাধকের বিপরীত পাশে কোণ উ সি এ কোণ সমানও কি হবে, বিটা হবে। আবার বি উ এ এই পুরা কোণটা হবে আলফা প্লাস বিটা। তাহলে বি উ এ কোণ যদি আলফা প্লাস বিটা হয়, তাহলে এই যে দেখো এ থেকে বর্ধিত অংশ এই বাইরের বহিস্থ কোণটাও কি হবে, আলফা প্লাস বিটা। আর এর এই ভিতরের কোণটা এ কোণটা উ এ সি কোণটা হবে কি 180 মাইনাস আলফা প্লাস বিটা। আশা করি তোমরা এগুলো
একটু চেষ্টা করলে নিজেরা বুঝতে পারবে। তাহলে আমি এই কোণগুলো পেয়ে গেলাম। আমার ত্রিভুজের সাইন সূত্রের জন্য এই কোণগুলো লাগবে। যেমন ধরো ও এ সি ত্রিভুজ যদি আমি নিই, তাহলে এখানে আমার ও কোণের মানও আছে, এ কোণের মানও আছে, সি কোণের মানও আছে। এখন আমরা এই ও এ সি ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করব। সাইন সূত্র মানে হলো ত্রিভুজে যে কোনো একটি বাহু এবং ওই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত, যে কোনো একটি বাহু এবং ওই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত পরস্পর সমান হবে। তাহলে দেখো এখানে যদি আমি প্রথম ও এ বাহু নিই, ও এ বাহু সাইন সূত্র, ও এ বাহুর বিপরীত কোণ হচ্ছে এই যে বিটা কোণ, তাহলে ও এ বাই সাইন বিটা, বিপরীত কোণের সাইনের অনুপাত বলছি। তাহলে আবার এসি বাহু যদি নিই, এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে আলফা, তাহলে এসি বাই সাইন আলফা। আবার যদি ওসি বাহু নিই, ওসি ডিভাইডেড বাই সাইন এ, আর সাইন এ মানে হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা। জাস্ট সাইন সূত্রটা অ্যাপ্লাই করলাম, তারপরে এগুলোকে ফর্মুলা ভেঙে দিলাম যে 180 সাইন 180 মাইনাস টিটার সমান হচ্ছে সাইন টিটা। এখন কি করলাম, দুটো উপাংশ আর কে আমি ভাঙলাম, দুটো উপাংশ, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। তাহলে একটা হচ্ছে পি বাই সাইন বিটা সমান আর করে আমি পি এর একটা উপাংশ পাচ্ছি, পি এর সাথে আর এর সম্পর্ক কিউ এর সাথে আর এর। তাহলে আমি দুটো উপাংশ পেয়ে যাচ্ছি যে কোনো দুই দিকের বেলায়। আমি একটি ভেক্টরকে যদি যে কোনো দুই দিকে বিভাজিত করি, তখন এই পি এবং কিউ হবে এই ভেক্টরের অর্থাৎ আর ভেক্টরের দুটি উপাংশ। এখন আসো লম্ব উপাংশ। যদি আমি এই উপাংশ দুটিকে লম্বালম্বিভাবে বিভাজিত করি, অর্থাৎ পি কিউ এর সাথে লম্ব, কিউ পি এর সাথে লম্ব, একটা সাপেক্ষে একটা উপাংশ যদি পরস্পর লম্ব হয়, তাহলে এই আলফা প্লাস বিটার মান 90 ডিগ্রি হবে, একদম সহজ। তাহলে এবার আমি 90 ডিগ্রি মানটা বসাবো। 90 ডিগ্রি মান যদি আমি বসাই, পি সমান যেখানে আমার আগের সমীকরণে ছিল আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, তাহলে এখানে সাইন আলফা প্লাস বিটার মান কি 90 ডিগ্রি। আর এখানে বিটাকে আমি একটু ভেঙে লিখলাম, এই বিটাকে লেখা যায় না লম্বালম্বির বেলায় 90 ডিগ্রি মাইনাস আলফা। আমার সমীকরণের একটা সুন্দর মিলের জন্য আমি এটাকে জাস্ট একটু সাজায় লিখলাম। তাহলে যেখানে বিটা ছিল, বিটা এর জায়গায় আমি লিখলাম 90 ডিগ্রি মাইনাস, এই যে এখানে 90 ডিগ্রি থেকে যদি আমি বিটাটা বাদ দিই, আর সরি আলফাটা বাদ দিই, তাহলে বিটা পাচ্ছি। তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে দেখো, তাহলে সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে কি আমার 1, আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা মানে হচ্ছে কজ আলফা। তাহলে পি উপাংশের জন্য আমি পাচ্ছি পি সমান আর কজ আলফা, অর্থাৎ আর ভেক্টরের পি উপাংশটার জন্য পি সমান আমি পাচ্ছি আর কজ আলফা। আর এই আর কজ আলফা পি উপাংশটিকে বলা হয় অনুভূমিক উপাংশ। এই দুটি উপাংশই লম্ব উপাংশ, অর্থাৎ একটা সাপেক্ষে আরেকটা লম্ব। আর এর পি উপাংশটি হচ্ছে আর এর অনুভূমিক উপাংশ। আবার দেখো কিউ এর বেলায় একইভাবে সাইন আলফা সাইন 90 ডিগ্রি, আগের ফর্মুলা এটা আগেই ছিল আমার, জাস্ট আলফা প্লাস বিটার জায়গায় আমি 90 ডিগ্রি করলাম। তাহলে কিউ সমান আমি পাচ্ছি আর সাইন আলফা উলম্ব উপাংশ। তাহলে একটি ভেক্টরের দুটি উপাংশ যদি থাকে, আমরা মনে রাখবো দুটি ভেক্টর পরস্পর লম্বালম্বি যদি বিভাজিত করি একটি ভেক্টরকে, তাহলে অবশ্যই তাদের দুটি উপাংশের মধ্যে অনুভূমিক উপাংশ হবে আর কজ আলফা, উলম্ব উপাংশ হবে আর সাইন আলফা। অর্থাৎ যেটার সাথে কোণ করে থাকবে সেটা হচ্ছে কজ উপাংশ, যেহেতু কজের সাথে ভূমি রিলেটেড, তাহলে ভূমির সাথে যেটা থাকবে সেটা অনুভূমিক উপাংশ কজ উপাংশ, আর সাইন হচ্ছে লম্ব রিলেটেড, লম্ব বাই অতিভুজ, তাহলে ওখান থেকে সাইনের উপাংশটা হবে উলম্ব উপাংশ। তাহলে এই দুটো উপাংশ আমরা মনে রাখবো। এখন আসো দ্বিমাত্রিক ভেক্টর রাশির ক্ষেত্রে এই উপাংশগুলো কি পাবো। একটা দ্বিমাত্রিক ভেক্টর রাশিতে যদি আমি একটি ভেক্টর রাশিকে দ্বিমাত্রায় যদি বিভাজিত করি, যেমন ইউপি একটি ভেক্টর আসে, এই ইউপি ভেক্টরটাকে আমি দুটি অক্ষ বরাবর বিভাজিত করব, একটা হচ্ছে ইউএক্স, একটা হচ্ছে আরেকটি হচ্ছে ইউওয়াই। ইউএক্স বরাবর এর উপাংশের মান হচ্ছে এএক্স, আর ইউএক্স এর দিকে আয়ত একক ভেক্টর। আমরা প্রথম দিকেই স্যার আলোচনা করেছিল একক ভেক্টর এবং আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর হচ্ছে এই যে এক্স অক্ষের দিকে যে আয়ত একক ভেক্টর লিখি সেটা হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর যে আয়ত একক ভেক্টর থাকে সেটা হচ্ছে জে, এবং জেড অক্ষ বরাবর যে আয়ত একক ভেক্টর থাকে সেটা হচ্ছে কে। তাহলে দ্বিমাত্রিক ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর হবে আমার আই, আর এক্স অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ হচ্ছে এ এক্স। এখানে এ এক্স হচ্ছে মান, আই হচ্ছে দিক।
তাহলে এই এ ভেক্টরটাকে আমি দুই দিকে বিভাজিত করব, একটা হচ্ছে এক্স অক্ষের দিকে আর একটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে। তাহলে এখানে এক্স অক্ষের দিকে UM সমান আমি পাচ্ছি এক্স ভেক্টর, এটাকে আমি আবার আয়তাকার ভেক্টর দ্বারা লিখব। আর ওয়াই অক্ষ বরাবর আমি এ ভেক্টরের উপাংশ পাচ্ছি UN ভেক্টর সমান AY ভেক্টর। দুটি উপাংশে কি করলাম, লম্ব উপাংশে বিভাজিত করলাম। তাহলে এবার ত্রিভুজ সূত্র অনুসারে UMP ত্রিভুজ সূত্র অনুসারে এগুলো আমরা পারবো। এখন UP সমান UM প্লাস MP লিখতে পারবো, যেখানে UM সমান হচ্ছে AX আর UN সমান হচ্ছে AY। এবার এক্স ও ওয়াই বরাবর আয়তাকার ভেক্টর হলে এগুলো সহজ। তাহলে দ্বিমাত্রিক ব্যবস্থায় একটি ভেক্টরকে যদি আমি বিভাজিত করি, তাহলে ওই উপাংশের মাধ্যমে ওই ভেক্টরের প্রকাশ কি হবে, A সমান AXI প্লাস AYJ। খুবই ইম্পর্টেন্ট, এগুলো বারবার আসবে। তাহলে দ্বিমাত্রিক ব্যবস্থায় একটি ভেক্টরের উপাংশের মাধ্যমে প্রকাশ A সমান AXI প্লাস AYJ। একইভাবে এখান থেকে আমি মানটাও বের করতে পারবো। দেখো সূত্রের পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলাম, তারপরে এটা লিখলাম শুধু মান ধরে। এখানে দেখো বর্গ আছে, শুধু মান ধরে। তাহলে মান যদি হয় তাহলে এই ভেক্টরটার মান হবে √AX² প্লাস AY²। তার মানে আমরা মনে রাখবো একটি ভেক্টরের বিভিন্ন দুই বা ততোধিক উপাংশে বিভাজিত একটি ভেক্টরের মান হবে ওই উপাংশগুলোর বর্গের সমষ্টির বর্গমূলের সমান। যে কোনো একটি যদি উপাংশে বিভাজিত ভেক্টর থাকে, সেই ভেক্টরের মান হবে উপাংশগুলোর বর্গের সমষ্টির বর্গমূলের সমান। এখন আসো, যে উপাংশে বিভাজিত ভেক্টরটি আমি পেলাম, এই ভেক্টরের দিকে বা এ ভেক্টর বরাবর বা সমান্তরালে একক ভেক্টর। আমরা একক ভেক্টর মানে আগেই একটু পড়েছি যে একক ভেক্টর মানে হলো যে কোনো একটি ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে এ ভেক্টরের দিকে বা সমান্তরালে একটি একক ভেক্টর হচ্ছে AK বা A টু P। তাহলে AK বা A টু P কে লেখা যাবে ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান, অর্থাৎ এ ভেক্টরের একক ভেক্টর হবে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। আমরা মনে রাখবো সমান্তরাল একক ভেক্টর, এগুলো বারবার আমাদের গাণিতিক সমস্যার মধ্যে আসবে। তারপরে একইভাবে ত্রিমাত্রিক ব্যবস্থায় আমরা লিখতে পারবো। দেখো একইভাবে আমরা ত্রিমাত্রিক ব্যবস্থায়ও লিখতে পারবো। তাহলে A সমান AX প্লাস AY প্লাস AZ, আর আয়তাকার ভেক্টরের সাহায্যে AXI প্লাস AYJ টু P প্লাস AZ K টু P। এটা K টু P বা KFও বলতে পারো, যে যেভাবে বলে আর কি। একইভাবে আয়তাকার ভেক্টর ত্রিমাত্রিক ব্যবস্থায়ও আমরা পাবো। এরপরে আসো দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক ব্যবস্থা অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরও আমরা পড়েছি। অবস্থান ভেক্টর হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করি। যেমন প্রসঙ্গ কাঠামো, এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই একটা কাঠামো, এই কাঠামোর মধ্যে P একটি বিন্দু, P বিন্দুকে আমি যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করবো সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। এগুলো তোমরা প্রথম ক্লাসে পেয়েছো নিশ্চয়ই। তাহলে দ্বিমাত্রিক ব্যবস্থায় সেই অবস্থান ভেক্টরটিকে লেখা যাবে XI প্লাস YJ, আর ত্রিমাত্রিক ব্যবস্থায় লেখা যাবে XI প্লাস YJ প্লাস ZK। আয়তাকার ভেক্টর এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর IJK। তাহলে এখানে দেওয়া আছে। আরেকটি বিষয়, এগুলো MCQ তো অনেক সময় দিয়ে দেয়, এই জন্য আমি দিয়ে দিলাম দিক কোসাইন। অর্থাৎ একটি ভেক্টর যে তিনটি অক্ষ বরাবর বিভাজিত হলো, ওই ভেক্টরটি তিনটি অক্ষের সাথে যে কোণ করবে। তার মানে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা একটি ভেক্টর তিনটি ধনাত্মক অক্ষের সাথে যে তিনটি কোণ করবে। যেমন এই P ভেক্টরটি এক্স অক্ষের সাথে একটা কোণ করবে, ওয়াই অক্ষের সাথে একটা কোণ করবে, জেড অক্ষের সাথে একটি কোণ করবে। যে তিনটি কোণ উৎপন্ন করবে তাদের কোসাইনের মান, তাদের কসের মান বা কোসাইনের মানটাই হচ্ছে দিক কোসাইন। তার মানে দেখো এক্স অক্ষের সাথে যদি থিটা এক্স কোণ করে, তাহলে কস থিটা এক্স সমান কি এক্স ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। মনে রাখবো যে উপাংশের সাথে করবে সেই উপাংশের মান হবে ভূমি, এই যে কজের জন্য এক্সটা হয়ে যাবে তখন। যেমন এখানে যদি থিটা এক্স হয়, তাহলে এই এক্সটা হবে ভূমি আর এটা হবে কি অতিভুজ, ভূমি বা অতিভুজ। আর কজের ওয়াই অক্ষের বেলায় কস থিটা ওয়াই যদি লিখি ওয়াই বাই ভেক্টরটার মান। একইভাবে জেড অক্ষের ক্ষেত্রে জেড ডিভাইডেড বাই ভেক্টরটির মান, অর্থাৎ অতিভুজের মান। এরপরে হচ্ছে লম্ব উপাংশে বিভাজিত ভেক্টরের যোগ বা যোজন এবং বিয়োগ বা বিয়োজন। এটাই হচ্ছে মূলত উপাংশের সূত্র যোগের ক্ষেত্রে। অর্থাৎ দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে লম্ব উপাংশে বিভক্ত করে যদি আমি দুই বা ততোধিক ভেক্টরকে, যেমন A একটি ভেক্টর বিভিন্ন উপাংশে বিভাজিত করলাম, B আরেকটি ভেক্টর,
বিভিন্ন উপাংশে বিভাজিত করলাম। তারপরে ভেক্টরগুলোর লব্ধি অর্থাৎ এ এবং বি এর লব্ধি, এ প্লাস বি অথবা এ মাইনাস বি, ভেক্টরগুলোর লব্ধি তাদের উপাংশগুলোর বীজগাণিতিক যোগফল দ্বারা নির্ণয় করা যায়। তাদের উপাংশগুলোর, উপাংশ মানে এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই জেড বি জেড, এই উপাংশগুলোর বীজগাণিতিক যোগফল দ্বারা, এই যে দেখো বীজগাণিতিক যোগফল দ্বারা নির্ণয় করা যায়। আর এটি হলো ভেক্টর যোগের উপাংশের সূত্র। তাহলে ত্রিমাত্রিক ব্যবস্থায় এ ভেক্টরটাকে যদি উপাংশ দ্বারা এ সমান এভাবে লিখি এবং বি ভেক্টরটিকে যদি উপাংশের মাধ্যমে এভাবে লিখি, তাহলে এ প্লাস বি সমান কি লিখতে পারবে? তাহলে আমরা জানি একই জাতীয় ভেক্টরের কি হবে, যোগ হয় বিয়োগ হয়। তাহলে আই এর সাথে আই কমন নিলাম, জে এর সাথে জে, কে এর সাথে কে। এখানে মনে রাখবো আমরা আই এর সাথে জে এর যোগ হবে না, আলাদা যেটা সেটা যোগ করা যাবে না, একই জাতীয় রাশি যোগ হবে। তাহলে আইগুলো আলাদা করলাম, জেগুলো আলাদা করলাম, কে আলাদা করলাম। আর এ প্লাস বিটাকে আমি আর একটা লব্ধি ভেক্টর হিসাবে দেখালাম, আর ভেক্টর। তাহলে একইভাবে এটা লেখা যায়। তাহলে এ এক্স প্লাস বি এক্স, এক্স অক্ষের দিকে যে উপাংশগুলো সেটাগুলোকে লিখলাম আমি আর এক্স, এ ওয়াই প্লাস বি ওয়াই, ওয়াই অক্ষের দিকেরগুলোর উপাংশগুলোর সমষ্টিকে লিখলাম আর ওয়াই। একইভাবে জেড অক্ষের দিকে আর জেড, এটার একটা মান পাবো। আর কি ছিল? আর ছিল দুটি ভেক্টরের যোগফল, এ প্লাস বি এর যোগফল। তাহলে এ প্লাস বি এর মান এভাবে আমি পাচ্ছি, প্লাস এই যে দুই বা ততোধিক ভেক্টর যদি উপাংশে বিভাজিত হয় তাদের ক্ষেত্রে ওই ভেক্টরের লব্ধি মান এবং মান বা একক ভেক্টর কি হবে আর কি। এরপর হচ্ছে একইভাবে আর এর সমান্তরাল একক ভেক্টর, তাও আমরা একইভাবে বের করতে পারবো। এই ধরনের অঙ্কগুলো নিজেরা বাসায় একটু করবে। আবার বিয়োগের বেলায়ও সেম, দেখো একদম শুধুমাত্র মাইনাস হবে, এক্স মাইনাস বি এক্স, আইগুলো আলাদা, জে আলাদা, কে আলাদা। একইভাবে এর মান বের করতে পারবো, সমান্তরাল একক ভেক্টর বের করতে পারবো। এরপর আসো আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি বিন্দুর সংযোগকারী ভেক্টর। সেটা কি? আমরা জানি অবস্থান ভেক্টর হচ্ছে কি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়। যেমন পি একটি বিন্দু আছে, কিউ একটি বিন্দু, দুটি বিন্দুর সংযোগকারী রেখা। তাহলে পি এর সাথে কিউ কি করব? সংযোগ করব। এই সংযোগকারী ভেক্টরটি কিভাবে বের করব? তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 z1। x1 y1 z1 মানে হচ্ছে x অক্ষের দিকে অংশ, y অক্ষের দিকের অংশ, z অক্ষের দিকে অংশ। তাহলে এই পি বিন্দুকে আমি অবস্থান ভেক্টর উপি দ্বারা অর্থাৎ r1 দ্বারা নির্দেশ করলাম, কিউ ভেক্টরকে অবস্থান ভেক্টর r2 দ্বারা ও কিউ ভেক্টর, তার মানে ও কিউ ভেক্টর সমান r2 দ্বারা নির্দেশ করলাম। আর সংযোগকারী ভেক্টর হচ্ছে পি কিউ। এই পি কিউ কিভাবে বের করব? তাহলে সহজ, এখানে ও পি কিউ ত্রিভুজে আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। ও পি কিউ ত্রিভুজে ত্রিভুজ সূত্র যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এই পি কিউ সংযোগকারী রেখাটাকে আমি r12 দ্বারা করলাম, অর্থাৎ r1 r2কে একসাথে সংযোগ করে r12 করলাম, তাহলে পি কিউ। তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে এই পি কিউ সমান আমি কি পাচ্ছি দেখো, যদি আমি সরাসরি লিখি ও পি প্লাস পি কিউ সমান ও কিউ, ও পি প্লাস পি কিউ সমান ও কিউ। তাহলে একটু সাজায় লিখলে পি কিউ সমান আমি কি পাচ্ছি? ও কিউ মাইনাস ও পি। তাহলে জাস্ট এখানে আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলাম। তাহলে এখানে ও কিউ সমান হচ্ছে r2 আর ও পি সমান হচ্ছে r1। তাহলে r1 এবং r2কে যদি আমি উপাংশের মাধ্যমে অবস্থান ভেক্টর হিসাবে প্রকাশ করি, তাহলে এইভাবে আমরা লিখতে পারি। এবার কি করব? r2 থেকে r1 বিয়োগ করব। মনে রাখার উপায় হচ্ছে এই ধরনের সংযোগকারী, দুটি বিন্দুর সংযোগকারী ভেক্টর যদি বের করতে হয় তাহলে আমরা লিখব x2 মাইনাস x1 i y2 প্লাস y2 মাইনাস y1 j প্লাস z2 মাইনাস z1 k। এটা হচ্ছে দুটি বিন্দুর সংযোগকারী ভেক্টর। এটার মান একই হবে, উপাংশগুলোর বর্গের সমষ্টির বর্গমূলের সমান। এরপরে হচ্ছে বহু সংখ্যক দিক রাশির বিভাজন হলে, অসংখ্য দিক রাশি হলে এগুলো একটু দেখে নিতে পারো। যেমন আর একটি লব্ধি ভেক্টর, এটাকে আমি বহু ভাগে ভাগ করলাম, অসংখ্য ভাগে ভাগ করলাম। তাহলে একটা p1 p2 p3 pn সংখ্যক উপাংশে আমি ভেক্টরে ভাগ করলাম। তাহলে p1 যদি এরা পরস্পরের ox এর সাথে এই ভেক্টরগুলো যদি α1 α2 α3 এবং αn কোণে কোণ উৎপন্ন করে এবং আর যে লব্ধি ভেক্টর থাকবে, এই সবগুলো ভেক্টরের যে লব্ধি ভেক্টরগুলো থাকবে, অর্থাৎ যে লব্ধি ভেক্টরটিকে আমি ভাগ করলাম সেই ভেক্টরটি যদি ওএক্স এর সাথে থিটা কোণ করে,
তাহলে ওএক্সের দিকে লম্ব উপাংশ লব্ধির উপাংশ এটা আমরা জানি অনুভূমিকের দিকে উপাংশ আর কস্টিকা, উলম্বের দিকে উপাংশ আর সাইন থিটা। আর কস্টিট উপাংশকে এক্স দ্বারা লিখলাম আর সাইন থিটা উপাংশটাকে যদি ওয়াই দ্বারা লিখি, তাহলে দেখো এখানে আমরা জানি কোনো নির্দিষ্ট দিকে কতগুলো ভেক্টরের উপাংশগুলোর সমষ্টি ওই দিকে এদের লব্ধি উপাংশের সমান। অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে উপাংশগুলো ছিল, অর্থাৎ cos থিটার উপাংশের জন্য p1 cos alpha 1, p2 cos alpha 2, এভাবে করতে করতে pn cos alpha n, এটা হচ্ছে অনুভূমিক উপাংশের জন্য। আর উলম্ব উপাংশের জন্য সাইনের হবে, তাহলে p1 sin alpha, p2 sin alpha 2, p3 sin alpha 3, এভাবে করতে n সংখ্যক। একইভাবে এগুলোকে সিম্পল কিছু করিনি, এই দুটা রাশিটিকে আমি যোগ করে বর্গ করে দিলাম। এই বাইরেরগুলো নিয়ে নিই, p1 sin alpha 1 বা p1 cos alpha 1 বাদ দিয়ে শুধু আর cos থিটা সমান x আর sin থিটা সমান y কে বর্গ করে যখন আমি যোগ করলাম, তাহলে আর স্কোয়ার সমান আমি পাচ্ছি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে মান এবং দিক বের করতে পারি। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, অনেক সময় একটু প্রশ্ন জটিল হলে সৃজনশীল প্রশ্নে এই উপাংশ দ্বারা লব্ধি নির্ণয় করার ক্ষেত্রে মান এবং দিক নির্ণয়ের প্রশ্নগুলো আসে। এরপর হচ্ছে ভেক্টর বিভাজনের প্রয়োগ। ভেক্টর যোগের ক্ষেত্রে যেমন বিভিন্ন প্রয়োগ আছে, একইভাবে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে প্রয়োগ আছে। যেমন লন রোলারের গতি বা ট্রলি ব্যাগ যে আমরা টেনে নিয়ে যাই বা ঠেলি বা ঠেলা গাড়ি ঠেলা বা টানা, তাহলে লন রোলারের গতির ক্ষেত্রে আমি ঠেলবো না টানবো, কোন ক্ষেত্রে আমার জন্য সহজ হবে? তাহলে তোমাদের একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে, লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ কেন? তাহলে দেখো লন রোলারের ওজন নিচের দিকে ক্রিয়া করে, আমি যখন ঠেলবো, ঠেলার ক্ষেত্রে প্রযুক্ত ঠেলা বল, যে বলটা দিয়ে আমি ঠেললাম, দুটো উপাংশে ভাগ করবে বিভাজন। একটা হচ্ছে কি cos থিটা উপাংশ অনুভূমিক বরাবর f cos থিটা, আর একটা হচ্ছে উলম্ব উপাংশ f sin থিটা। যখন আমি ঠেলবো তখন কি হয়, তার cos থিটা উপাংশ সামনের দিকে অগ্রসর হয়, cos থিটা উপাংশ দ্বারা টলিটি সামনে যাবে। আর sin থিটা উপাংশ যেহেতু নিচের দিকে ক্রিয়া করে, ঠেলার ক্ষেত্রে sin থিটা উপাংশ তোমরা নিজেরাই চেষ্টা করো বাসায়, কিছু ঠেলতে গেলে তোমার প্রযুক্ত বলটা ক্রিয়া করে নিচের দিকে, বা f sin থিটা বলটা ক্রিয়া করে, উলম্ব উপাংশটা ক্রিয়া করে নিচের দিকে, হাতটা তোমার নিচের দিকে যায় ঠেলার ক্ষেত্রে। তাহলে তখন এই f sin থিটা কি করে, ওজনটা বাড়ায় দেয়। f sin থিটা নিচের দিকে ক্রিয়া করার কারণে তার ওজন হয়ে যায় কি w প্লাস f sin থিটা। ওই প্রযুক্ত বলের একটি অংশ ওজনের সাথে যোগ হয়ে যায়, তাহলে ওজন বেড়ে গেলে আমরা জানি ঘর্ষণ বল বেড়ে যায়, আর ঘর্ষণ বল বেড়ে যাওয়ার কারণে এটা গতিশীল হবে কম, এই জন্য ঠেলাটা কষ্টসাধ্য হয়। আবার যখন টানবো, টেনে নিয়ে যাব, তখন f sin থিটা, পাশে আরেকটি চিত্রের মধ্যে দেখো টানার ক্ষেত্রে যে f বলটা দুইটি ভাগে ভাগ হয়, একটা cos থিটা সামনে নিয়ে যাবে, টানার ক্ষেত্রেও সেম f sin থিটা কি হবে, উলম্ব বরাবর ক্রিয়া করবে। এখানে f sin থিটা যে উপাংশটা, সেই উপাংশটা উপরের দিকে ক্রিয়া করার কারণে এটা কি হবে, ওজনটাকে হ্রাস করে দিবে। দেখো তখন f sin থিটা ওজন উপরের দিকে ক্রিয়া করে, ওজন w নিচের দিকে ক্রিয়া করে, তাহলে w মাইনাস f sin থিটা হয়, ওজনটা কমে যায়। ওজন হ্রাস পাওয়ার কারণে ঘর্ষণ বল হ্রাস পায়, যার কারণে লন রোলার কি হয়, টানা সহজ হয়। এগুলো অনুধাবনমূলক প্রশ্নে তোমরা গুছায় লিখতে পারবে। এরপরে একইভাবে পায়ে হাঁটার ক্ষেত্রে ভেক্টর বিভাজন হয়। দেখো আমরা মাটিতে যখন পাটাকে তীর্যভাবে আঘাত করি, তখন ক্রিয়াবল নিচের দিকে হলে প্রতিক্রিয়াবল উপরের দিকে ক্রিয়া করবে। এর দুটো উপাংশ, একটা হচ্ছে cos থিটা উপাংশ যেটা দিয়ে আমরা সামনে ক্রিয়াশীল থাকি বা সামনে গতিশীল হই, আর sin থিটা উপাংশ তার ওজনকে প্রশমিত করে, ওজনের সাপেক্ষে উলম্ব বরাবর ক্রিয়া করে। তারপর হচ্ছে নৌকার গুণ টানা। গুণ টানা মানে হচ্ছে নৌকার এক পাশে রশি বেঁধে টেনে নিয়ে যাওয়া, তীরের সমান্তরালে সামনের দিকে টেনে নিয়ে যাওয়া। তাহলে এই ধরনের অনুধাবনমূলক প্রশ্ন আসে, নৌকাকে কিভাবে গুণ টেনে সামনের দিকে নিয়ে যাওয়া হয়। তাহলে এক্ষেত্রেও সেম, এই যে গুণ টেনে রশিটা বেঁধে যে একজন লোক তীর বরাবর নদীর পাড়ে সমান্তরালে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে নৌকাটা সামনের দিকে যাচ্ছে, তখন এই প্রযুক্ত টান বলটার দুইটা ভাগে ভাগ হয়, একটা cos থিটা, একটা হচ্ছে একইভাবে sin থিটা। cos থিটা উপাংশ কি হয়, সামনের দিকে অগ্রসর হয়, আর টানার ক্ষেত্রে f sin থিটা উপরের দিকে ক্রিয়া করে। আর একই পরিমাণ f sin থিটা বল কি করে, ওই যে মাঝি কি করে হাল দ্বারা নিচে যে আঘাত করে, সে আঘাত দ্বারা f sin থিটাটা প্রশমিত হয়ে যায় বা ক্যান্সেল হয়ে যায়। উপর দিকে যেমন f sin থিটা থাকে, নিচের দিকে একইভাবে
এফ সাইন থিটা থাকে, যেটা ক্যান্সেল হয়ে যায়, শুধুমাত্র এফ কস থিটা দ্বারা মাঝি কি করে নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে একটা সত্য হচ্ছে, দেখো যদি থিটা এর মান ছোট হয়, এখানে কস থিটা উপাংশ দ্বারা সামনের দিকে অগ্রসর হবে। যদি থিটা এর মান ছোট হয়, থিটার মান ছোট হবে কখন? রশ্মির দৈর্ঘ্য যদি লম্বা হয়। রশ্মিটাকে যদি আমি অনেক লম্বা রশ্মি করি তাহলে থিটার মান ছোট হবে। যদি থিটার মান ছোট হয়, রশ্মির দৈর্ঘ্য যদি বেশি হয়, তাহলে এফ কস থিটার মান বেশি হবে, কারণ থিটার মান যত কম হবে কস থিটার মান তত বেশি হবে। থিটার সাথে কস থিটার ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে থিটা ছোট হলে ছোট হবে কখন? রশ্মির দৈর্ঘ্য বেশি হলো। এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউর পড়া প্লাস অনুধাবনমূলক প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। তাহলে রশ্মি যদি দৈর্ঘ্য লম্বা হয়, থিটা ছোট হবে, থিটা ছোট হলে কস থিটা বেশি হবে, কস থিটা বেশি হবে, নৌকার বেগ বেশি হবে, তখন নৌকাটি দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে এই ধরনের প্রশ্নও আসে, কিভাবে রশ্মি বা টলির বেগ যত, হাতলটা যত লম্বা হবে, এটা নিয়ে যাওয়া, টেনে নিয়ে যাওয়া তত সহজ হয়। এই প্রশ্নগুলো আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারবো। একইভাবে সাইকেলে ক্র্যাঙ্কের ক্রিয়া, অর্থাৎ প্যাডেলে যে আমরা আঘাত করি, সাইকেলের প্যাডেলে যে আঘাত করি, সেই প্যাডেলের ক্ষেত্রে এই ভেক্টর বিভাজন নীতিটা প্রয়োগ করা হয়। একইভাবে আনত তলে গতিশীল গাড়ি, একটা আনত তল বেয়ে যদি গাড়ি গতিশীল হয়, এক্ষেত্রেও কি হয়? এই যে ওজনটা দুই ভাগে ভাগ হয়, গতিশীল গাড়ির ওজনটা কি হয়? দুই ভাগে ভাগ হয়। এটা হচ্ছে ভেক্টর বিভাজন ক্রিয়া। এগুলো আমরা এমসিকিউর জন্য একটু মনে রাখবো। তারপরে এখানে আমি যতটুকু পড়ালাম তার মধ্যে প্রয়োজনীয় সূত্রগুলো দিয়ে দিলাম। এগুলো নিয়ে তোমরা বাসায় ছোট ছোট অঙ্কগুলো করবে। যদি না পারো তাহলে কমেন্টে জানালে বোঝানোর চেষ্টা করব। এরপরে একটি গাণিতিক সমস্যা দিলাম, এটা বাসায় করবে, আনসারটা কমেন্টে জানাবে। তাহলে দেখো এখানে বললো কি, কোন স্থানে বাতাস 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিক থেকে বইছে। বাতাসের বেগের উত্তরমুখী এবং পূর্বমুখী উপাংশের মান বের করো। তাহলে কি দেওয়া আছে? বাতাসের বেগ দেওয়া আছে, আর দিকটা বলে দিল। বলছে কি, পশ্চিম দিকের সাথে, আমরা জানি ভৌগোলিক উত্তর দক্ষিণ, এগুলো আমরা বুঝি। এই পাশে হচ্ছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তাহলে বাতাসটা কি করলো? পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিক থেকে বইছে। এই যে দক্ষিণ দিকে বয়ে যাচ্ছে। বাতাসের বেগের উত্তরমুখী, এই যে উত্তরমুখী এবং পূর্বমুখী উপাংশের মান বের করো। তাহলে এই 60 ডিগ্রি, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, বিপরীত কোণ এই কোণটা হবে 60 ডিগ্রি। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে পূর্বমুখী উপাংশ আমার কি হবে? যেটা অনুভূমিক থিটা যার সাথে থাকবে সেটাই হচ্ছে কি অনুভূমিক উপাংশ, কস থিটা উপাংশ, আর উত্তরমুখীটা হবে সাইন থিটা উপাংশ। বাকিটা তোমরা নিজেরা করবে। আশা করি তোমরা আনসারটা লিখতে বের করতে পারবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।